सो हेलो गाइस, कैसे हो आप लोग। क्या हलचल है सबका। लॉकडाउन में लगता है बोर हो रहे हो सब। तो देखो गाइस, आज हम एक न्यू टॉपिक स्टार्ट करेंगे जिसका नाम है रोल्स थ्योरम। इंटरेस्टिंग टॉपिक है, तो ध्यान से देखिएगा। पूरा वीडियोस शुरू से लेकर शेष तक देखिएगा, जरूर इंटरेस्ट आएगा। इस टॉपिक को सीखने में अगर इंटरेस्ट लाना चाहते हो तो वीडियो को देखते रहिए। तो हम शुरू करते हैं। তাহলে গাইস দেখো, আমরা ফাইনালি আজকে রোলস থিওরাম শুরু করব, তাই তো। আমি আজকে এই ভিডিওতে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিবিলিটি ধরার কথা ছিল, কিন্তু তারপর দেখলাম যে রোলস থিওরামটা একটা পাতি টপিক, তো তাই আমরা আজকে এটাকে শেষ করে দেব। পাতি টপিকটাকে আজকে শেষ করে দেব। তারপর আমরা কি ধরবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ধরবো। তাহলে রোলস থিওরামটা আজকে আমরা শিখবো। রোলস থিওরাম শেখার আগে দেখো এই ডেফিনেশনটা কি বলছে। এটা অ্যাকচুয়ালি এই ডেফিনেশনের মধ্যে পুরো রোলস থিওরাম লুকিয়ে আছে। কি বলছে, মনে করা যাক এফ এক্স হলো এক্স এর একটি বাস্তব অপেক্ষক এবং অপেক্ষকটি এ এক্স এর এই ক্লোজ ইন্টারভ্যালের মধ্য দিয়ে সংজ্ঞাত, যে এ এবং প্রথম কন্ডিশন কি বলছে দেখো, এই এ টু বি এর মধ্যে বিস্তারে সন্তত হতে লাগবে এই এফ এক্স অপেক্ষকটা, এবং এই বিস্তারে অবকলন যোগ্য হতে লাগবে। আমরা সন্ততা চ্যাপ্টারের সন্ততা কি শিখেছি, যারা যারা দেখেনি ভিডিওটি দেখতে পারো, বা নলেজ থাকলে সামান্য নলেজ থাকলেও চলবে। আর অবকলন যোগ্যতাটাও ইন ডিটেল শিখেছি আমরা। আই থিঙ্ক 1 কি 2 দুইটা ভিডিও আছে এর, ওই দুইটা ভিডিওতে আমরা অবকলন যোগ্যতার পুরো কনসেপ্ট শিখেছি, এবং ফুল কনসেপ্ট, এবং তার সঙ্গে কোশ্চেন অ্যাডভান্স টাইপ এবং অনেক ইন্টারেস্টিং কোশ্চেন সহকারে আমরা এই চ্যাপ্টারটাও শেষ করেছি। তাহলে দ্বিতীয় কন্ডিশনটা হলো অবকলন যোগ্য। তারপর তৃতীয় কন্ডিশন এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি যদি হয়, তাহলে এ এবং বি এর মধ্যে এক্স এর এমন একটি মান থাকবে, এমন ভাবে একটি মান থাকবে যে এমন ভাবে একটি মান থাকবে, কেমন ভাবে, এই যে এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু 0। এই এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু 0, সি এর মান এ এবং বি ইন্টারভ্যালের এ এবং বি এর মধ্যেই লাই করবে। ওকে, তাহলে দেখো কি দেওয়া আছে আমাদের। যদি এফ এক্স একটা অপেক্ষক হয়, ওকে, এফ এক্স অপেক্ষক ফাংশন, এফ এক্স একটা অপেক্ষক ফাংশন হয়, ডিফাইন করা কোথায় আছে, এফ এক্স অপেক্ষক, এফ এক্স একটা অপেক্ষক ফাংশন, বাস্তব অপেক্ষক রিয়েল ফাংশন, এক্স এর সমস্ত মানের জন্য, এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে। এবং এই ফাংশনটা এফ এক্স অপেক্ষক, এফ এক্স ফাংশন লাই করবে কোথায়, ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে এ টু বি এ তে কন্টিনিউয়াস হবে, অর্থাৎ সন্ততা, অর্থাৎ এই এফ এক্স অপেক্ষকটা এক্স ইজ ইকুয়াল টু এক্স বিলঙ্গিং এ টু বি ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে সন্তত হতে লাগবে। এবং এফ এক্স অপেক্ষক, এটা 1 নাম্বার কন্ডিশন গেল। ওপেন ইন্টারভ্যালের মধ্যে এ টু বি এর মধ্যে ডিফারেন্সিয়েবল, অর্থাৎ অবকলন যোগ্য হতে লাগবে, অবকলন যোগ্য হতে লাগবে। 3 নম্বর কন্ডিশন কি, এফ এক্স এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি যদি হয়, অর্থাৎ এ বি কি এখানে এক্স এর অন্তর্গত, এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি, এই 3 নম্বর কন্ডিশন যদি, এই 3টা কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, তাহলে এই এ এবং বি এর মাঝখানে একটা এমনও একটা পয়েন্ট আসবে সি, এ এবং বি এর মাঝখানে, কিন্তু এটা এমন একটা পয়েন্ট যেখানে এফ ড্যাশ ইয়ানি কি ডিফারেন্সিয়েবল করলাম, এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু 0 হবে, যেখানে সি লাই করবে কোথায়, এই এ এবং বি এর মধ্যবর্তী কোনো একটা স্থানে লাই করবে, মধ্যবর্তী না, এ ও বি এর মধ্যবর্তী বলা যায় স্থানে লাই করবে। ওকে, মানে এই সিটা কিভাবে স্যাটিসফাই করবে, এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা বলবো রোলস থিওরাম অ্যাপ্লিকেবল।
এই কন্ডিশন স্যাটিসফাই হয়, এই তিনটা কন্ডিশন যদি হয় তাহলে রোলস থিওরেমের অনুসারে এটাও হবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবেই। এটাই আমাদের কন্ডিশন, ওকে, দেওয়া আছে। তাহলে এখন আমরা কোশ্চেন আসবো। দেখো উদাহরণের প্রথম কোশ্চেনটা কি বলছে, -2 to 2 এর বিস্তারে এফ এক্স অপেক্ষক এক্স কিউব মাইনাস 4x। আমরা এটা করব, তারপর আমরা ডাইরেক্ট কোশ্চেন চলে যাব। এগুলা কোশ্চেন তোমরা দেখে নিও, পাতি কোশ্চেন সবগুলো এগুলা, আর আমরা অনুশীলনী ডাইরেক্ট ধরবো। এই শুধু প্রথম কোশ্চেনটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিলে রোলস থিওরেম ক্লিয়ার করার জন্য, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1 = x = -2 to 2 এর বিস্তারে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে লাই করে দেয়। তার আগে আমরা একটা ছোট দ্রষ্টব্যতা দেখি। পলিনোমিয়াল, এটাকে বলে পলিনোমিয়াল ফাংশন। আর পলিনোমিয়াল ফাংশন কি, এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত হয় পলিনোমিয়াল ফাংশন। অর্থাৎ এভরি ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স এর প্রত্যেক মানের জন্য দিস ফাংশন ইজ অলওয়েজ ডিফারেন্সিয়েবল অ্যান্ড কন্টিনিউয়াস। ফর এভরি ভ্যালু অফ এক্স রিয়েল, ওকে। অর্থাৎ প্রত্যেকটি বাস্তব মানের জন্য এফ এক্স ফাংশন কি হবে, কন্টিনিউয়াস হবে, পলিনোমিয়াল যদি হয় ফাংশনটা, ওকে। এখন দেখো এখানে দ্রষ্টব্যতা, এফ এক্স একটি বহুপদ অপেক্ষক পলিনোমিয়াল ফাংশন এবং এফ এক্স ইকুয়াল টু 0 সংক্রান্ত দুটি বীজ এ বি, এফ এফ এস হইল 0 0। এখানে তোমরা দেখি পড়ে নিও দ্রষ্টব্যটা। এখানে দেখো আমার কোশ্চেনটা দেখি, তাহলে এটা পলিনোমিয়াল ফাংশন, আর পলিনোমিয়াল ফাংশনের জন্য এখানে দেখো কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু দিস এফ ড্যাশ এক্স। এটা আমরা বের করলাম, যেহেতু এফ এক্স একটি বহুপদ অপেক্ষক অর্থাৎ পলিনোমিয়াল ফাংশন, সুতরাং এটি যে কোনো সসীম বিস্তারে সর্বত্র সন্তত এবং অন্তর্কলন যোগ্য। এফ এক্স অপেক্ষক এই ক্লোজ ইন্টারভাল অর্থাৎ -2 to 2 এর মধ্যে বিস্তারে সন্তত এবং অবকলন যোগ্য। যেহেতু পলিনোমিয়াল ফাংশন এক্স এর প্রত্যেক মানের জন্য অবকলন যোগ্য এবং কি বলছে সন্ততা দুইটাই হয়, তাহলে আমাদের প্রথম দুইটা কন্ডিশন স্যাটিসফাই হলো। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এ টু বি তে, অর্থাৎ এর জায়গায় এখানে -2, বির জায়গায় 2 সন্তত এবং এ বি এর মধ্যে অবকলন যোগ্য। এখন তৃতীয় কন্ডিশনটা এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি যদি হয়, এফ অফ এ यानी কি -2, দেখো -2 বসাইছে এখানে, এফ অফ -2, এই যে এফ অফ -2 এর মান কত আসলো, 0 আসলো, এফ অফ 2 এর মানও 0 আসলো। তার মানে এটা স্যাটিসফাই হলো। তাহলে রোলস থিওরেম অবভিয়াসলি স্যাটিসফাই করবে। তাহলে দেখো এখানে রোলস থিওরেম অবভিয়াসলি স্যাটিসফাই করবে। দেখো কি দেওয়া আছে, এফে শর্ত সিদ্ধ করে, অর্থাৎ তিনটি শর্ত সিদ্ধ করে। যেহেতু তিনটি শর্ত সিদ্ধ করলে আমরা বলতে পারি f2 এবং 2 এর মধ্যে x এর একটি এমন মান পাওয়া যাবে f ড্যাশ c ইকুয়াল টু 0। তাহলে c এর মান দেখো আমরা কত পেলাম, c এর মান পেলাম এই যে প্লাস মাইনাস 1.155। এটা -2 to 2 এর মধ্যে লাই করবে নিশ্চয়, বোঝা গেল। তাহলে অর্থাৎ ওই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা বলতে পারি যে ওই যে ইন্টারভ্যালের মধ্যে দেওয়া আছে ওই ইন্টারভ্যালের মধ্যবর্তী স্থানে একটা এমন মান থাকবে, এমন ভাবে থাকবে যে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হয়। সি কি, সি এক্স এর অন্তর্গত এবং সি কার মধ্যে লাই করবে, এ এবং বি এর মধ্যে। এখানে এ -2 এবং 2 এই দুটির মধ্যে লাই করবে, বোঝা হলো। এখন আমরা ডাইরেক্ট কোশ্চেন ধরি। দেখো দেখো কি বলছে, রোলের উপপাদ্য বিবৃতি করো। -1 to 1 বিস্তারে রোলের উপপাদ্যটি বিবৃতি করতে বলছে। রোলের উপপাদ্য তোমরা প্রথমে দেখে নিও, প্রথমে আমি দেখাই দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি রোলের উপপাদ্য, এটাই তোমরা দেখে নিও, এটাই বললে হবে। মনে করো এফ এক্স একটি অপেক্ষকটি এই বিধির সংগত যে বিস্তারের সন্তত, এটা লিখলেই হয়ে যাবে, দরকার নেই। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা তো হয়েই গেল, এটা হয়ে গেল। তারপর আর একটা পার্ট আছে, বলছে যে -1 to 1 বিস্তারে এফ এক্স ইকুয়াল টু এক্স অপেক্ষকের রোলের উপপাদ্য প্রযোজ্য কিনা বলো। আমরা এফ এক্স ইকুয়াল টু এক্স প্রথমে আমরা কি দেখবো, সন্ততা দেখবো। -1 to 1 এর মধ্যে সন্ততা দেখবো। অবভিয়াসলি -1 বিন্দুতে সন্তত হবে, 1 বিন্দুতেও সন্তত হবে।
সন্তত হবে, -1 বিন্দুতে অবকলন যোগ্য হবে, 1 বিন্দুতেও অবকলন যোগ্য হবে, অর্থাৎ প্রথম কন্ডিশন আর দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই হলো। এবং তৃতীয় কন্ডিশন কি, এফ অফ -1 অর্থাৎ এফ অফ এর মান কি, এখানে এফ অফ -1 এর মান -1, এফ অফ বি यानी कि এফ অফ 1 এর ভ্যালু 1, অর্থাৎ এফ অফ -1 নট ইকুয়াল টু এফ অফ 1। সো তৃতীয় কন্ডিশন স্যাটিসফাই হলো না, তাহলে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না, একবারে শেষ। আমরা 2 নম্বর থেকে শুরু করব, তাহলে আমরা 2 নম্বর থেকে শুরু করবো, তাই তো? এটা তোমরা করে নিও সোজা। দেখো কি বলছে, এফ এক্স ইজিক্যাল টু দিস, এই বিস্তারে রোলের উপপাদ্য কি বলছে, নিচের প্রদত্ত রোলের উপপাদ্য সত্যতা যাচাই করো। ওকে, এই বিস্তারে বলছে, অর্থাৎ আমাদের কি দেওয়া আছে 2 নম্বর, 2-1 নম্বর থেকে শুরু। এফ এক্স ইজিক্যাল টু x² প্লাস 2x মাইনাস 8 দেওয়া আছে। কি দেখাতে বলছে, -4 to 2 এর মধ্যে আমাদের রোলের উপপাদ্য দেখাতে বলছে। তাহলে আমরা এটা কি পলিনোমিয়াল ফাংশন, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু এফ এক্স পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক, এফ এক্স একটি বহুপদী বলা হয় বা দ্বিঘাত অপেক্ষক, একটি দ্বিঘাত অপেক্ষক বললেও চলে, দ্বিঘাত অপেক্ষক এফ এক্স একটি দ্বিঘাত অপেক্ষক, তাই এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য এফ এক্স অপেক্ষক সন্তত এবং অবকলন যোগ্য হবে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, কিন্তু প্রথমে আমার দেখাতে লাগবে সন্তত এবং দ্বিতীয় অবকলনযোগ্য, অর্থাৎ আমাদের এক্স এর সমস্ত বাস্তব মানে, তাহলে এই -4 2 কোনো ফ্যাক্টরই করছে না, সমস্ত বাস্তব মানে সন্তত অবকলনযোগ্য। এখন আমাদের তৃতীয় কন্ডিশন স্যাটিসফাই করতে লাগবে। এখন আমাদের দেখতে লাগবে এফ অফ -4 ইজ ইকুয়াল টু কত হয়, -4 হোল স্কোয়ার 2 -4 -8, এটাকে কি লেখা যায় 16 -8 -8 यानी कि 0, और एफ ऑफ 2 की पाबो আমরা 2 स्क्वायर प्लस 2 इंटू 2 माइनस 8 यानी कि 8 माइनस 8 इज इक्वल टू 0, অর্থাৎ তৃতীয় কন্ডিশনও স্যাটিসফাই হয়ে গেল। সুতরাং এফ অফ -4 ইজ ইকুয়াল টু এফ অফ 2, অর্থাৎ রোলের উপপাদ্য এখানে কি প্রযোজ্য হলো। এখন আমরা কৃষির মান নির্ণয় করো। সুতরাং আবার আমরা এফ ড্যাশ এক্স কি পাবো, দেখো এফ ড্যাশ এক্স এখান থেকে কি পাবো, ডিফারেন্সিয়েট করে দাও, 2x প্লাস 2 পাবো, 2x প্লাস 2 পাবো। সুতরাং এফ ড্যাশ সি ইজ ইকাল টু 2c প্লাস 2 প্লাম ইজ ইকাল টু 0 করলে আমরা কি পাবো, দেখো c ইজ ইকাল টু -1 পাবো। এখন -1 এর মান দেখো এই -4 to 2 এর মধ্যে লাই করছে অবশ্যই। সুতরাং যেহেতু c এর মান কি -4 to 2 c এর মধ্যে c এর মান, যেহেতু c এর মান এই ইন্টারভ্যালের মধ্যে লাই হচ্ছে, যেহেতু মানে এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তাই কি বলছে
এখানে দেখো প্রদত্ত অপেক্ষকটি, তাই প্রদত্ত অপেক্ষকটি -4 বিস্তারে, মানে এই বিস্তারে সন্তত, বিস্তারে কি বলছে, রোলের উপপাদ্য সত্যতা, অর্থাৎ এই বিস্তারে কি বলছে, অপেক্ষকটি রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। ওকে, তারপর দেখো আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরটা দেখো কি বলছে, fx is equal to x cube plus 5x square minus 6x, এই বিস্তারে বলছে। সেম টু সেম প্রত্যেকটা অঙ্ক সেম, তোমরা 2 নম্বরটা নিজেরাই করো, আমি 3 নম্বরটা করে দিচ্ছি। কি বলছি দেখো, 3 নম্বরটা এটা হোমওয়ার্ক, তোমরা বাড়িতে করো, এই বিস্তারে তোমরা চেক করবে নিজেরাই। 2-3 নম্বরটা আমি করলাম। fx is equal to কি দেওয়া আছে দেখো, x minus 1, x minus 2, x minus 3, কি বলছে, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। fx কে আমরা এখন ভাঙবো, x minus 1 টা এখানে রাখি, আর এখানে ভাঙলে কি হবে দেখো, x square minus 5x plus 6, তাহলে fx is equal to কি পাবো দেখো, x cube minus 5x square plus 6x minus x square plus 5x minus 6, এটাকে আমরা লিখতে পারি fx is equal to x cube minus 6x square plus 11x minus 6, যেহেতু সুতরাং সেম টু সেম আগের লেখায় fx একটি বহুপদী অপেক্ষক, তাই x এর সমস্ত বাস্তব মানের জন্য fx অপেক্ষক সমস্ত বাস্তব মানে fx অপেক্ষক সন্তত এবং অবকলনযোগ্য হবে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই, সন্ততা এবং অবকলন যোগ্যতার কন্ডিশন স্যাটিসফাই হলো। তৃতীয় কন্ডিশন আমার দেখতে লাগবে কোন ইন্টারভ্যালে বলছে দেখো, 1 to 3 ইন্টারভ্যালের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ এটা কোন ইন্টারভ্যালে দেওয়া আছে, x দেখো, তাহলে দেখো x কোথায় বিলং করবে, x বিলং করবে ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে, এটা আমরা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে বিলং করবে 1 to 3 এর মধ্যে, অর্থাৎ 1 to 3 এর মধ্যে বিলং করবে x। ওকে, এটা x বিলং করবে 1 to 3 এর মধ্যে। আবার দেখো আমাদের দুইটা কন্ডিশন স্যাটিসফাই হলো, fx একটি বহুপদী অপেক্ষক, তাই x এর সমস্ত বাস্তব মানের জন্য fx অপেক্ষক সন্তত এবং অবকলনযোগ্য, দুইটা কন্ডিশন স্যাটিসফাই হলো। এখন আমাদের দেখবো f(1) এবং f(3) যদি সমান হয় তাহলে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হবে। এখন আমরা দেখবো f(1) এর ভ্যালু কত, 1 minus 1 x minus 2, এখন যেহেতু fx কি দেওয়া আছে is equal to x minus 1
x minus 2, x minus 1, x minus 2, x minus 3, ওকে। সুতরাং f1 is equal to obviously 0 হবে, or f3 obviously 0 হবে, যেহেতু f1 is equal to f3, যেহেতু f1, তাহলে রোলস উপপাদ্যটি অ্যাপ্লিকেবল হবে আমাদের। এখন আমরা দেখব তিনটা কন্ডিশন যেহেতু স্যাটিসফাই হয়ে গেছে, এখন আমরা f ড্যাশ এক্স ফাইন্ড করব। আবার f ড্যাশ এক্স, তাহলে কি হবে দেখো, এইখান থেকে আমরা বের করব f ড্যাশ এক্স কি হবে, 3x স্কয়ার, এর ডিফারেন্সিয়েট কি হবে 3x স্কয়ার, সরি x কিউবের ডিফারেন্সিয়েট 3x স্কয়ার, 6x স্কয়ারের ডিফারেন্সিয়েট x স্কয়ারের ডিফারেন্ট 2x, সামনে 6 আছে 12 হবে, তাহলে -12x আর কি দেওয়া আছে দেখো 11x এর ডিফারেন্সিয়েট 11, আর দেখো কি দেওয়া আছে -6 এর ডিফারেন্সিয়েট 0, ওকে। তাহলে আমরা কি পেলাম সুতরাং f ড্যাশ c আমরা কি পাবো দেখো 3c স্কয়ার মাইনাস 12c প্লাস 11। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাকে আমরা 0 করে দেব যদি c এর মান 1 এবং 3 এর মধ্যবর্তী হয়, 1 এবং 3 এর মধ্যে, তাহলে রোলস থিওরেম মানে শর্ত যুক্ত হবে, অর্থাৎ রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হবে এবং যে কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করতে বলছে সেটা স্যাটিসফাই হবে, সত্যতা যাচাই, অর্থাৎ তাহলে একমাত্র হবে। তাহলে আমরা fc বের করি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন f ড্যাশ c is equal to 0, সুতরাং এখানে 3c স্কয়ার মাইনাস 12c প্লাস 11 is equal to 0। এখন এইখান থেকে আমরা কি পাবো দেখো 3c স্কয়ার, এটা 11 কে 11 এলসিএম 11c, 11 কে 11 এলসিএম, ও সরি 3 11 33, 3 11 33, তাই না, 3 11 33 এলসিএম হচ্ছে না। আমরা কি করব দেখো, তাহলে c is equal to শ্রীধর আচার্য সূত্র লাগাবো, माइनस b यानी कि 12 प्लस माइनस b स्क्वायर माइनस 4ac, b स्क्वायर यानी कि 12 स्क्वायर, b स्क्वायर माइनस 4, a यानी कि 3, c यानी कि 11 अपॉन 2a, 2 into 3, ओके। এটা থেকে আমরা লিখতে পারি c is equal to 12 প্লাস মাইনাস আন্ডার দি রুট 12 12 100, 12 12 144, 12 12 144 এবং 3 4 12, 3 4 12, 11 আর 12 কত হয় 2 2 2 2 2 3 1 132, 132 আমরা মাইনাস করে দেব, তাহলে 2 1 12 হলো আর নিচে 6। তাহলে আমরা কি পাচ্ছি দেখো c is equal to কি পেলাম, c is equal to 12 প্লাস মাইনাস আন্ডার দি রুট 12 বাই 6। এখান থেকে c is equal to কি পাবো 12 প্লাস মাইনাস 3 4 12, 2 বাইরে আসবে, 3 থাকলো, এখানে 6 হলো, তাহলে c is equal to 3 হলো 6 প্লাস মাইনাস আন্ডার দি রুট 3, ওকে। তাহলে দেখো c is equal to আমরা কি পেলাম 6 প্লাস আন্ডার দি রুট 3 বাই 3, और c is equal to 6 মাইনাস আন্ডার দি রুট 3 বাই 3। এখন এটার ভ্যালু যদি ফাইন্ড করি আমরা ক্যালকুলেটরে, এটা ফাইন্ড করবে তোমরা, তাহলে দেখো আমরা এটার ভ্যালু ক্যালকুলেটরে ফাইন্ড করি কত পাওয়া যায় দেখো, তাহলে 6 প্লাস আন্ডার দি রুট 3 अपॉन 3, 2.577 অ্যাপ্রক্সিমেটলি, সুতরাং c এখান থেকে পাওয়া যায় 2.577 অ্যাপ্রক্সিমেট, আর এখানে দেখো 6 মাইনাস আন্ডার দি রুট 3 ডিভাইডেড বাই 3, 1.422, আর এইখানে c ইজ ইকুয়াল টু পাবো, और এখানে c is equal to কি পাবো 1.422 approximately, সরি 1.422। তাহলে আমাদের x এর ইন্টারভ্যালটা x এর এখানে লিখে নেই,
এক্স এর ইন্টারভাল কি দেওয়া আছে দেখো 1 2 2 এর মধ্যে। তাহলে দেখো একটা মান হচ্ছে কিন্তু একটা হচ্ছে না কিন্তু, অর্থাৎ তাহলে এটা অবশ্যই রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হবে, যেহেতু একটা ভ্যালু তো আমরা পাচ্ছি, অর্থাৎ এটা অগ্রাহ্য হবে। আমাদের রোলস থিওরেম কি বলে? রোলস থিওরেম বলে এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, এক নম্বর কন্ডিশন কি সন্ততা যদি হয় ওই ইন্টারভ্যালের মধ্যে এবং অবকলন যোগ্য যদি হয় ওই ইন্টারভ্যালের মধ্যে, এবং তৎসঙ্গে যদি f(1) = f(3) यानी कि ওই ইন্টারভ্যালের মধ্যে যে ইন্টারভ্যাল থাকে মানে ক্লোজ ইন্টারভ্যালের যেটা প্রান্তিক ভ্যালুটা আছে ওই দুইটা যদি ফাংশনে যদি f(1) দেওয়া হলো, যা যে ইন্টারভ্যালে দেওয়া আছে তার প্রান্তিক মান দুইটা যদি বসিয়ে আমরা ইকুয়াল পাই ফাংশনটা, তারপর কি বলছে তা এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই হয়ে যায় তারপর আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যে f'(c) = 0 হবে একটা এমন মানের জন্য, এক্স এর এমন মানের জন্য যেটা লাই করবে ওই ইন্টারভ্যালের মধ্যবর্তী স্থানে। অর্থাৎ এইখানে আমরা একটা যে কোনো একটা হলেই হবে, অর্থাৎ আমরা এখানে এক্স এর সি এর দুইটা মান পাচ্ছি, একটা না হলেও ইন্টারভ্যালে একটা না হলেও একটা পাওয়া যাচ্ছে 1.422। সুতরাং এখানে রোলের উপপাদ্য কি বলছে বিস্তারে রোলের সত্যতা রোলের উপপাদ্যটি প্রযোজ্য হবে। তাহলে এখানে আমরা লিখবো এটা গ্রাহ্য, অর্থাৎ আমরা এখানে লিখবো সুতরাং ওয়ান টু থ্রি এর মধ্যে প্রদত্ত অপেক্ষকটিতে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। ওকে, এটা আমাদের অ্যান্সার। সো গাইস, আমরা আজকে এইটুকু পর্যন্তই রাখবো, পরের ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করব। তাহলে আমরা কত নাম্বার অবধি করলাম? এটা কয় নাম্বার ছিল? এটা ছিল 2-এর 3 নাম্বার, 2-এর 3 নাম্বার ছিল। আমরা পরের ভিডিওতে 4 থেকে শুরু করব। এইখানে 1 to 3 इंटरवल अरे यार तुम लोग बिना कुछ भी दिखता भी नहीं हो, मैंने थोड़ा सा मिस्टेक कर दिया यार, क्या है तुम लोग भी नहीं देखते हो। দেখো এখানে ইন্টারভাল 1 to 3 দেওয়া আছে, আমি 1 to 2 লিখছিলাম, তাহলে এটা অ্যাকচুয়ালি অগ্রাহ্য হবে না, এটাও গ্রাহ্য হবে, দুইটা মানে গ্রাহ্য হবে। ওকে, তাহলে এটাও আমাদের গ্রাহ্য হবে। এটা অবভিয়াসলি মধ্য অপেক্ষকটি যেহেতু রোলের উপপাদ্য প্রযোজ্য হবে, যেহেতু এটাও গ্রাহ্য, এটা গ্রাহ্য। আমরা ডেফিনিশন থেকে আগেই জানছিলাম যে রোলের উপপাদ্যের ডেফিনিশন কি বলে। রোলের উপপাদ্য নাম্বার 1 কন্ডিশন স্যাটিসফাই যদি হয়, যে ইন্টারভ্যালের মধ্যে একটা অপেক্ষক দিবে ওই ইন্টারভ্যালের যদি অপেক্ষকটা কি হয় সন্তত হয় এবং ওই ইন্টারভ্যালের যদি অবকলনযোগ্য यानी कि ডিফারেন্সিয়েবল হয়, তারপর 3 নম্বর কন্ডিশন এবং এই ইন্টারভ্যালের মধ্যে f(1) = f(3) যদি সেম হয় বা যে ইন্টারভ্যাল দিয়েছে ওই ইন্টারভ্যালের ভ্যালু দুইটার যদি অপেক্ষকে পুট করে যদি সেম পাওয়া যায়, সেম পাওয়া যায়, তাহলে একটা এইভাবে কন্ডিশন স্যাটিসফাই হবে যে f'(x) = 0 x = 0 হবে এবং 0 কেন হবে? x এর একটা নির্দিষ্ট মানের জন্য 0 হবে। ওই নির্দিষ্ট মানটা যদি c হয় তাহলে c এর মান লাই করবে যে ইন্টারভ্যালে দেওয়া আছে ওই ইন্টারভ্যালের মধ্যবর্তী স্থানেই লাই করবে। বুঝা গেল? তাহলে আমরা রুলের উপপাদ্য তো কন্ডিশন 3টা কন্ডিশনে এইখানে 1-2 কন্ডিশন স্যাটিসফাই হলো, 1-2 কন্ডিশন স্যাটিসফাই হয়, 1 এবং 2 কন্ডিশন স্যাটিসফাই হয়, এইখানেই 1-2 কন্ডিশন স্যাটিসফাই হয়। আর এইখানে দেখো কি হবে 1-2 কন্ডিশন এবং এটার সাথে এই কন্ডিশনটা স্যাটিসফাই হলো, এটা 3 কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল। এইখানে 3 নাম্বার কন্ডিশন স্যাটিসফাই হলো, এখানে
1 এবং 2 কন্ডিশনটা স্যাটিসফাই হলো, এখানে 3 নাম্বার, তিনটা কন্ডিশন স্যাটিসফাই হওয়ার জন্য f ড্যাশ x 0 হয়ে যাবে। f ড্যাশ x আমরা বের করলাম এটা, সুতরাং f ড্যাশ c ইকুয়াল টু এটা, f ড্যাশ c যেহেতু 0 হবে, c এর একটা নির্দিষ্ট মানের জন্য ওই মানটা কোথায় লাই সরি ওই মানটা কোথায় লাই করবে, যে ইন্টারভ্যালে দেওয়া আছে সেই ইন্টারভ্যালের কোনো একটা মধ্যবর্তী স্থানেই লাই করবে। তাহলে আমরা প্রথম মানটা পেলাম 2.577। দেখো এটা 1 2 3 2.577, 1 2 3 এর মধ্যে অবশ্যই লাই করে, 1.422 অবশ্যই এই ইন্টারভ্যালের মধ্যে লাই করে, তাহলে অবশ্যই এটা রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। বুঝা গেল নাকি আর একটা অঙ্ক করবে তারপর শেষ করবে? আচ্ছা और एक करते हैं, এটা কি তোমরা নিজে করবে নাকি আমি করে দেব? দেখো এটা তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো, দেখো কি বলছে, fx ইজ ইকুয়াল টু এই অপেক্ষক এই বিস্তারে, ওই তোমাদের এটা নিচে করো, এটা হোমওয়ার্ক থাকলো। তাহলে হোমওয়ার্ক এটা আমাকে কমেন্টে অ্যান্সার বলবে যে এই কোশ্চেনটা হোমওয়ার্ক, কিন্তু হোমওয়ার্ক এটা কমেন্টে আমাকে অ্যান্সার বলবে এটা কি রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। এখানে এই পলিনোমিয়াল ফাংশন যেহেতু, তাহলে অবশ্যই ডিফারেন্সিয়েবল হবে এবং কন্টিনিউয়াস হবে, অর্থাৎ সন্ততও হবে, অবকলন যোগ্য হবে। পলিনোমিয়াল ফাংশন এক্স এর সমস্ত মানের জন্য, সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলন যোগ্য, এবং এফ অফ -2 মান পুট করবে, এফ অফ 2 মান পুট করে দুইটা যদি সেম হয় এবং তাহলে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে, তাহলে এফ ড্যাশ এক্স বের করবে, এটা ইজ ইকুয়াল টু 0 করবে, এক্স এর মান সি পুট করবে, সি ইজ ইকুয়াল টু যে মানটা বেরোবে সেটা যদি এই ইন্টারভ্যালে লাই করে তাহলে অবশ্যই রোলের উপপাদ্য প্রযোজ্য, আদারওয়াইজ আমরা বলতে পারি না। ওকে, দ্যাটস ইট। তারপর কি বলছি, এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন, এটা দেখি এটা করি আমরা, 5 নাম্বারটা করে চ্যাপ্টার ফিনিশ করে দেবো। ওকে, 5 নাম্বার চ্যাপ্টার, সরি চ্যাপ্টার ক্যান ফিনিশ, আর দুইটা কমসে কম আর দুইটা পার্ট হবে। দেখো 2 এর 5 নাম্বারটা কি বলছে, দেখো এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, কি বলছে 0 টু পাই বিস্তরে, 0 টু পাই বিস্তারে, কি বলছে আমাদের ইন্টারভাল 0 টু পাই বিস্তারে অবকলন যোগ্য কি না। আবার আমরা কি জানি, সাইন ফাংশন যেহেতু সাইন স্কোয়ার ফাংশন, তাই না, সাইন স্কোয়ার ফাংশন আমরা কি জানি, এই ফাংশন সবসময় সাইন স্কোয়ার ফাংশন, সাইন স্কোয়ার এক্স, তাই তো, সাইন স্কোয়ার এক্স, আমরা সাইনের এখানে আমাদের কিসের কনসেপ্ট লাগবে, আমি 0 টু পাই তো সাইন স্কোয়ার এক্স, আমরা সাইন এক্স এর গ্রাফ কি জানি, সাইন এক্স এর গ্রাফ জানি, দেখো কিরকম হবে সাইন এক্স এর গ্রাফ, এইরকম হয়, এটা সাইন এক্স, সাইন এক্স। ওকে, যখন সাইন স্কোয়ার হবে তখন আর নেগেটিভ কোয়ান্টিটিটা থাকবে না, সব পজিটিভ হয়ে যাবে, মানে এইরকম হয়ে যাবে, এইরকম হবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা অবভিয়াসলি এটা কি তাহলে পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল কেন, এটা অবভিয়াসলি এক্স এর সমস্ত বাস্তব মানের জন্যই সন্তত এবং অবকলন যোগ্য হবে। যেহেতু এই ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন এক্স ইন্টু সাইন এক্স লিখতে পারি, তো এখানে তোমরা লিখবে যেহেতু সাইন এক্স অপেক্ষকটি এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলন যোগ্য, তাই সাইন এক্স ইন্টু সাইন এক্স অপেক্ষকটিও এক্স এর সমস্ত, খুব ভালো অঙ্ক এটা। এখানে একটা আমি তোমাদের কনসেপ্ট শেখাবো, একটা ইম্পর্টেন্ট
কনসেপ্ট তোমাদের বলবো একটু পরে। দেখো, অবকলনযোগ্য এবং sin x অপেক্ষকটি x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য হবে অবকলনযোগ্য হবে। ওকে, অপেক্ষকটি একটি সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য, তাই sin x অপেক্ষকটি x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য হবে। এইখানে একটা তোমাদের জিনিস বলতেছি আমি, কি জিনিসটা হলো গিয়া, যদি fx একটা ফাংশন হয়, fx একটা ফাংশন ও gx একটা ফাংশন, হ্যাঁ fx এবং gx একটা ফাংশন, এটাও কন্টিনিউয়াস এবং এটাও কন্টিনিউয়াস এবং অবকলনযোগ্য, এটাও অবকলনযোগ্য x এর সমস্ত বাস্তব মানের জন্য, তাহলে hx একটা আমরা ফাংশন পাবো, hx ফাংশন পাবো। তাহলে এই দুইটার যোগফল যদি hx হয়, fx প্লাস gx, তাহলে এই ফাংশনটা সমস্ত x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য হবে। এবং hx যদি fx ইন্টু gx হয়, তাহলেও x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য হবে। যদি hx ইজিক্যাল টু বিয়োগ হয় অর্থাৎ fx মাইনাস gx হয়, তবুও অবকলনযোগ্য হবে এবং সন্ততা হবে x এর সমস্ত বাস্তব মানের। যেহেতু এইখানে আমাদের বলে দিয়েছে x এর সমস্ত বাস্তব মানের জন্য এটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল এবং এটাও কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল, তাই এদের যোগফল, বিয়োগফল, গুণফল ও কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে। এবং hx যদি আমার ভাগের আকারে প্রকাশ করি, fx বা gx লিখলাম, gx বাই fx, তাহলেও এটা কি হবে, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল হবে x এর সমস্ত বাস্তব মানের জন্য। কিন্তু এখানে আমাদের কনক্লুড করতে লাগবে fx নট ইকুয়াল টু 0, fx 0 হলে চলবে না, তাই তো আনডিফাইন হয়ে যাবে, দ্যাটস ইট। তাহলে দেখো, sin x তো x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য, তাহলে তার গুণফলটা অবস্থা x এর সমস্ত বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য হবে, এটাই আমি এখানে লিখলাম। বোঝা গেল? তাহলে দুইটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, কিন্তু 1 and 2 কন্ডিশন স্যাটিসফাই। তারপর 3 নম্বর কন্ডিশন কি, আমরা কি বের করবো, f অফ 0 আর f অফ পাই। সুতরাং f অফ 0 আমরা কি পাবো, দেখো sin স্কয়ার 0 ইজিক্যাল টু 0 পেলাম। f অফ পাই কি পাবো, দেখো sin স্কয়ার পাই এনি কি অলসো 0। সুতরাং আমরা পাচ্ছি f অফ 0 ইজিক্যাল টু f অফ পাই। সুতরাং এখানে রোলের উপপাদ্য এখন দেখবো আমরা। আবার f ড্যাশ কি বের করবো আমরা, f ড্যাশ x ইজিক্যাল টু, যেহেতু sin স্কয়ার x, দেখো ফাংশন কি sin স্কয়ার x, ডিফারেন্সিয়েট করবো 2 sin x cos x। ওকে, তাহলে এটাকে পেলাম f ড্যাশ x কি পেলাম, sin 2x পেলাম, তাই তো। তাহলে সুতরাং f ড্যাশ c ইজিক্যাল টু sin 2c। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি sin 2c ইজিক্যাল টু 0, যেহেতু f ড্যাশ c 0, সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, sin 2c 0 হলে থিটার মান কি হবে, দেখো sin 2c ইজিক্যাল টু 0, কত মান 0 হয়, 2c ইজিক্যাল টু কখন 0 হবে, বা এখানে sin 2c ইজিক্যাল টু 0, বা আমরা সাধারণ সমাধানের সাহায্যে এখানে কি লিখতে পারি, sin 2c ইজিক্যাল টু 0 পেলাম, তাই তো। এইখানে কি সাধারণ সমাধানে দেব, সাধারণ সমাধান sin 2c কখন 0 হয় বলো, n পাই যখন হবে, তা sin 2c ইজিক্যাল টু sin n পাই লিখতে পারি আমরা, n পাই। সুতরাং 2c ইজিক্যাল টু n পাই, c ইজিক্যাল টু n পাই বাই 2, n পাই বাই 2, অর্থাৎ n এর মান 1 হলে আমরা কি পাচ্ছি, পাই বাই 2, n এর মান 1 হলে পাই বাই 2 পাচ্ছি, n এর মান 2 হলে পাই পাচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের কি বলছে,
0 টু পাইয়ের মধ্যে কি লাই করবে? দেখো শুধুমাত্র n1 এর জন্য এবং n1 এবং 2 এর জন্য আমাদের 0 টু পাইয়ের মধ্যে লাই করছে। বলছে যে এই বিস্তারে সায়েন্সকর অপেক্ষকের 0 টু পাই বিস্তারে কি 0 টু পাই বিস্তারে কি কি বলছে অপেক্ষকটি রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। সুতরাং n ইজিক্যাল টু 1 2 হলে n 1 2 এর জন্য এখন n ইজিক্যাল টু 1 0 1 ও 2 এর জন্য আমরা কি পাচ্ছি c ইজিক্যাল টু 0 0 পাচ্ছি পাই বাই 2 পাচ্ছি এবং পাই পাচ্ছি। সেটা লাই করছে আমাদের কোথায়? দেখো 0 টু পাইয়ের মধ্যে লাই করছে। তাহলে এটা শুধুমাত্র n ইজিক্যাল টু 1 0 1 2 0 1 2 এর জন্য কি মানে রোলের উপপাদ্যটি প্রযোজ্য হবে। তারপর 0 1 2 2 এর বেশি মান নিলে কিন্তু আর রোলের উপপাদ্য প্রযোজ্য, তাহলে c এর মান আলাদা হয়ে যাচ্ছে, রোলের উপপাদ্য প্রযোজ্য হচ্ছে না। বোঝা গেল? তাহলে বোঝা গেল n ইজিক্যাল টু 0 1 2 এর জন্য c ইজিক্যাল টু 0 পাই বাই 2 এবং পাই হয় এবং রোলের উপপাদ্য এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। বা এটা আমরা সাধারণ সমাধানের সাহায্যে তার বদল না করে যদি ডাইরেক্ট করি তাহলেই ভালো হয়। সাইন 0 কে কি লেখা যায়? সাইন এটাকে লেখা যায় সাইন 0, অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন 0 ডিগ্রির মান 0, 2c ইজিক্যাল টু 0 বা c ইজিক্যাল টু 0 লিখতে পারি। অর্থাৎ যেহেতু c লাই করছে কোথায়? c বিলং করছে না, c ইজিক্যাল টু 0 আসছে। হ্যাঁ, তাহলে তোমরা লিখে নিও যে যেহেতু c এর মান x এর এই ইন্টারভ্যালের মধ্যে থাকে, অর্থাৎ x এর 0 টু পাই এর ইন্টারভ্যালের মধ্যে থাকে, তাই প্রদত্ত অপেক্ষকটি রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। তাহলে আজকে এটুকুই থাক। তাহলে বোঝা গেল এটা। তোমরা লিখে নিও, সাধারণ সমাধানটা করো না, কারণ এখানে ইনফাইনাইট ভ্যালু আসছে, ইনফাইনাইট না আসলেও অনেক ভ্যালু আসছে, সি এর অনেক ভ্যালু পাওয়া যাবে, কিছু কিছু ভ্যালুতে হবে, কিছু কিছু ভ্যালুতে হবে না। তাহলে আমাদের লিখতে লাগবে ওইভাবে। কিন্তু আমরা যদি ডাইরেক্ট সমাধান না করি, যদি সিম্পল ভাবে করি 2c সাইন 0 কখন হবে? সাইন 0 ডিগ্রির মানে 0, তাহলে c ইকুয়াল টু 0 অবভিয়াসলি। এখন 0 কখন হবে? c এর মান 0 আমাদের এই ইন্টারভ্যালে লাই করছে, অর্থাৎ 0 টু পাই এর মধ্যে লাই হচ্ছে, অর্থাৎ মান পাওয়া যাচ্ছে, অর্থাৎ রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। দ্যাটস ইট। তাহলে বোঝা গেল। আজকে এটুকুই থাক, পরের ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো করবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।